হয়ে গেল সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা খুব বড় করে বলবো না, যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত দৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। চট্টগ্রামের নিমতলীতে বাবা ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকাল 9টার দিকে খবর পেয়ে নিমতলীর ভাড়া বাসা থেকে 2 জনের মরদেহ উদ্ধারে যায় পুলিশের একটি দল। জানায় নিহত ব্যক্তির নাম আবু তাহের, শিশুটির নাম বিবি ফাতিমা। দুজনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আবু তাহেরের স্ত্রী সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খুব একটা মিলমিশ দেখলাম তাদের ভিতরে। ও তো স্বামী চাকরি করে, স্বামী হয়তো স্বামীর কষ্ট হিসেবে নিজে বাসা বাসা কাম করে। 2টা ডেড বডি পেয়েছি। একটা হলো মা, বাবা, আর একটা হলো মেয়ে। মেয়েটার বয়স 4 বছর। তবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এটা একটা হত্যাকাণ্ড। এখন এটার সাথে কারা কারা জড়িত আছে এই বিষয়টা আমরা তদন্ত করে দেখতেছি। ফরিদপুর সদরপুর থেকে 3 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শিশুটির মা স্বপ্না জানিয়েছেন, সন্তান নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী হানিফের সাথে বিরোধ চলছিল এবং এ নিয়ে গতরাতে তাদের দুজনের ঝগড়া হয়। সকালে চাঁদপুর গ্রামের নিজ বাড়ির পাশে খেতে রহমতের লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাতক রয়েছে শিশুটির বাবা হানিফ। এছাড়াও দেশের 6 জেলায় আরও 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের উখিয়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ইনানি ইমামের ডেইল এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা। নিহতের বয়স আনুমানিক 30 বছর, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। কুড়িগ্রামের নাগেশ্বরীর ফুলবাড়ি সড়ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে বালাটারি গ্রামের জয়নাল মিয়ার ধান খেতে রাজা মিয়া নামে ওই যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে মদ্যপ অবস্থায় কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নাটোরের নলডাঙ্গা থেকে তামান্না খাতুন টিয়া নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তামান্না বাগমারার শমসপাড়া গ্রামের বাসিন্দা। এদিকে গাজীপুরের শ্রীপুরের কাউরাইদের শিমুলতলী গ্রামে সাফা আক্তার নামে আরও এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ, রাজবাড়ী, গাইবান্ধা থেকে আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শক্তি ব্যবহার কইর না, চাপাবাজ ধান্দাবাজ দিয়ে যুবলীগ হয় না। ভুল আমারও আছে, ভুল তোমাদেরও আছে। কে হবেন যুবলীগ চেয়ারম্যান? কি ঘটবে ওমর ফারুক চৌধুরীর ভাগ্যে? সাধারণ সম্পাদকই বা হবেন কি? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতি সচেতন মহলে। জানা গেছে, আগামীকাল গণভবনে নেতাদের এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ উঠেছে, বৈঠকে যোগ দিতে লবিং করছেন বিতর্কিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। নেতারা বলছেন, তারা এখন আর পেছনে তাকাতে চান না। অভিযোগটা তো সাংগঠনিকভাবে আসে নাই, কোনো সাংগঠনিক শৃঙ্খলার বিষয় আসে নাই। আসছে ব্যক্তিগত যেসব বিষয়গুলি আসছে, সেগুলির যে প্রশ্নের সম্মুখীন তিনি হবেন, তিনি সে প্রশ্নের উত্তর দেবেন। ওনাকে বাদ দিয়েই কংগ্রেস হচ্ছে। উনি সভাপতিত্ব হয়তো করবেন না, একজনকে সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি দেবেন। বিতর্কিত কোনো ব্যক্তি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে বসে কোনো সমাবেশ কিংবা কোনো সভা করবে, এইটা কিন্তু আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরাও কামনা করি না। আমাকে যদি এখনো বলা হয় যে ভাইস চ্যান্সেলর আর যুবলীগের দায়িত্ব নিতে হবে, তখন হয়তো আমি ভাইস চ্যান্সেলরশিপ সাইডে এই দায়িত্ব নিব। আচ্ছা, না ঠিক আছে, না আমি দুটো একসাথে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের পদের জন্য ভিসির পদ ছেড়ে দেবেন, এমন মন্তব্যকে লজ্জাজনক বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে প্রেস ক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সর্বক্ষেত্রে জবাবদিহিতার অভাবে এখন সমাজে পচন ধরেছে। জগন্নাথের ভিসি দুর্নীতির জন্যই যুবলীগের দায়িত্ব নিতে চান বলেও দাবি করেন ডক্টর মোশাররফ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মিজানুর রহমান তিনি ঘোষণা করেছেন, যুবলীগের যদি তাকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়, তিনি উপাচার্যের পদ ছেড়ে দিবেন। ঠিক লজ্জা,
সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। কোনো সেক্টর আলাদা করে নয়, সব সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার। বিশেষ কোনো সেক্টর নয়, যেখানেই অনিয়ম দুর্নীতি থাকবে সেখানেই অভিযান চলবে বলেও মন্তব্য করেন তিনি। কোনো সেক্টরকে আমরা করছি না, আমরা যেখানে দেখছি যে এখানেই অনিয়ম হচ্ছে, এখানেই আইন অমান্য হচ্ছে, এখানেই দুর্নীতি হচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি। আমরা কোনো এলাকাকে, কোনো ইসেকে আমরা টার্গেট করছি না। দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দুদকের মহাপরিচালক এ কে এম সোহেল। সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিলনায়তনে NDFBD ঢাকা জেলা স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতা এবং এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। দুদক মহাপরিচালক বলেছেন, দুর্নীতির ঘুণ পোকা ধ্বংসের কাজ করছে দুর্নীতি দমন কমিশন। আবরার হত্যাকারীরা ছাত্রলীগের হলেও কাউকে ছাড় দেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জের মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আবরার হত্যাকাণ্ডের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুদ্ধি অভিযানে টার্গেটকৃতদেরও আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। অপরাধী যেই দলের লোকই হোক, শুদ্ধি অভিযানে যেমন তারা টার্গেট, তেমনি হত্যাকাণ্ড যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না, এরকম দৃঢ় মনোভাব থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মহানগর ইউনিটের নেতাকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করারও অঙ্গীকার করেন নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অপসারণ ইস্যুতে উত্তপ্ত বরগুনার পাথরঘাটা। ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লাইনে চলতে শুরু হতে না হতেই কিছু দুর্বৃত্তের হাত পড়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের গায়ে। এসি কামরার কয়েকটি সিট কেটে দেয় তারা, নষ্ট করে টয়লেটের বিভিন্ন জিনিস। বিষয়টিকে চক্রান্ত হিসেবে দেখছে কুড়িগ্রামের মানুষ। কুড়িগ্রাম এক্সপ্রেস 17 অক্টোবর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। ট্রেনে মোট আসন রয়েছে 657টি। আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাকর ব্যাপার। যারা চায়নি কুড়িগ্রামের ট্রেন চালু হোক, মূলত তাদেরই এটা কাজ। কুড়িগ্রামবাসী কিনে একটা বিশাল ষড়যন্ত্র, যেন আমরা কুড়িগ্রামবাসীরা এই ট্রেনটাকে স্থায়ীভাবে ধরে রাখতে না পারি। পাওয়া যায় না, ঠিক সময় আমরা পৌঁছাতে পারি না। আমরা টিকিট পাচ্ছি না। এখানে 144 টিকিট, আমরা টিকিট কাটতে আসি, টিকিট শেষ হয়ে গেছে। ট্রেনটি যখন পানি নেওয়ার জন্য রংপুর গিয়েছে, রংপুর থেকে ফিরে আসার পরেই এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। কাজেই আমি মনে করি এটা রংপুরের মধ্যেই ঘটেছে, কুড়িগ্রামকে হেয় করার জন্য। রাজধানী সহ দেশের 8 জেলায় আজ সড়ক দুর্ঘটনায় অন্তত 13 জনের প্রাণ গেছে। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের মৌচাক এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 2 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিলেটগামী ট্রাকের চালক এবং হেলপারের মৃত্যু হয়। ঝিনাইদহ সদরের লালদিয়ায় ট্রাক মাহেন্দ্র সংঘর্ষে 3 নারীর মৃত্যু হয়েছে, আরও 8 জন আহত হয়েছেন। সকালে ঝিনাইদহ যশোর মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এছাড়া ফরিদপুর, মৌলভীবাজার, সিলেট, বরিশাল, জামালপুরে সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের প্রাণ গেছে। এদিকে রাজধানীর মগবাজারে বাস চাপায় ভোলানাথ নামে এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে, হতাহতের সংখ্যাও বাড়ছে। এতে করে আতঙ্কে যাত্রীরা উদ্বেগ জানিয়েছে
নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা। এছাড়া শহর জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং আর চলাচলও ভোগান্তি বাড়িয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রতি মুহূর্তে আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে চলছি, নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। যে পদক্ষেপগুলো প্রশাসন নিচ্ছে সেটি আমার মনে হচ্ছে না যে পর্যাপ্ত। অনেক রোগী আছে যারা গুরুতর আঘাতপ্রাপ্ত, কিছু রোগী, অনেক রোগী হয়তো দেখা যায় মাসে 2-3টা রোগী মারাও যায়। প্রতিনিয়ত প্রশাসনের সাথে যোগাযোগ করছি, তাদের সাথে টেবিল টক, সেমিনার সব কিছু করছে, যাতে এই জেলার অবৈধ যানজট সহ যারা এই সড়কে চড়ে তারা নিয়ম যেন মেনে চলে। আমরা এই ব্যাপারে তৎপর। আপনি দেখেছেন যে আমরা চেকপোস্ট স্থাপন করি, ট্রাফিক পুলিশের, থানা পুলিশের এবং এসএফ পুলিশের সমন্বয়ে চেকপোস্ট স্থাপন করে প্রায়ই অভিযান করি। গণপরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে মানবাধিকার জোটের নেতাকর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানিয়েছেন বক্তারা। বলেছেন, জ্বালানি তেলের সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া নির্ধারণ করতে হবে এবং পাশাপাশি যাত্রী সেবার মানও বৃদ্ধি করতে হবে। পরিবহন সেক্টরে সকল ধরনের চাঁদাবাজি দূর করতে হবে, অন্যায় অনিয়ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং দক্ষ যোগ্য হেল্পার এবং ড্রাইভার এবং বাসগুলোকে পরিচালনা করতে হবে। নিয়ম নীতির কোনো তোয়াক্কা নেই, এখনো চলছে চুক্তি ও ট্রিপ ভিত্তিক ড্রাইভার নিয়োগ। চালকরাও বাধ্য হচ্ছেন এই নিয়মেই গাড়ি চালাতে। চুক্তিভিত্তিক ড্রাইভার নিয়োগ না দিতে উচ্চ আদালত যে আদেশ দিয়েছিলেন তার বাস্তবায়ন হয়নি, যার ফলে 16 থেকে 24 ঘন্টা টানা ডিউটি করতে হচ্ছে চালক শ্রমিকদের। বেতন ভিত্তিক গাড়ি চালালে সড়কে অসুস্থ প্রতিযোগিতা, বেপরোয়া গতিরোধ হবে বলে মত দিয়েছেন চালকরা। তবে এমন চালকদের অমানবিক পরিশ্রমের খবর জানে না খোদ মালিক সমিতি। আবার ঘুম যখন হয় তখনই তো আমাদের উঠতে হয়। মালিক টাকা দিতে পারবো না, আবার চান্দা দিতে পারবো, এটা দিতে পারবো না, ওটা ঝামেলা, সমস্যা না। বাবা মা মারা গেছে, এ বিদায় গাড়ি লেনে আসা। আমাদের সন্তানরা যে স্কুলে, যে ভালো স্কুলে যে লেখাপড়া করবে সেটা আমরা করাতে পারি না। একটা কুকুরের যেরকম দাম আছে আমাদের এরকম দাম নাই। শ্রমিক এবং মালিকের আওতায় সে চাকরি করে, এই বিষয়গুলো নিষ্পত্তি হবে শ্রম আইন অনুযায়ী, এটা মোটরযান আইন অনুযায়ী এটা নিষ্পত্তি হয় না। এগুলো যদি কেউ অমান্য করে থাকে তাহলে আমরা ঢাকা সরকারের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং ন্যাশনালি আমরা তাদেরকে যেগুলো তাদেরকে বলা আছে এগুলো যদি তারা ব্যর্থ করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিব তাদের। গ্রামীণ ফোন এবং রবির কাছে নিরীক্ষা বাবদ পাওনা টাকা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নিচ্ছে সরকার। মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরে এখন অপারেটর দুটিতে শিগগিরই প্রশাসক বসানোর উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। তবে কিস্তিতে পাওনা টাকা পরিশোধ করা হলে আগের সব সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ আছে বলে মনে করছে বিটিআরসি। অন্যদিকে অডিট রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে এখনও অনড় অবস্থানে অপারেটররা। না দিলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে, তাদেরকে কিস্তিও দিতে চাইলাম, যত কিস্তি নেয় তাও রাষ্ট্রীয় টাকা, তো এটা আমাদের কিছু করার নেই। আমরা শুধু কালেক্ট করছি, বিটিআরসি তো ভাগ পাচ্ছে না এই টাকার। এই টাকা বিটিআরসির টাকা, এটা বাংলাদেশ সরকারের টাকা। সবসময় পলিসি মেথড বলে আসছি এবং আমরা বলেছি আপনার হলিস্টিকলি আসলে একটা রিভিউ করেন ইন্ডাস্ট্রির উপরে, যে ইন্ডাস্ট্রিটা কেন এরকম সাফার করছে, কেন আসলে এত বছর পরে সে অডিট ক্লেম হলো, এতদিন কেন অডিট করা হয়নি। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দেয়া নতুন খসড়া চুক্তির প্রস্তাবের উপরে হাউস অব কমন্সে চলছে যুক্তিতর্ক। আজই হবে ভোটাভুটি, এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। গেল সপ্তাহে নতুন চুক্তির ব্যাপারে ইইউর সবুজ সংকেত পান জনসন। এতে আইন প্রণেতাদের সমর্থন আদায়ে মরিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর্থিক সংকটের কারণে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতর আগামী শনি ও রোববার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সংস্থাটি পরিচালনা করার জন্য প্রতি বছর নির্ধারিত অনুপাতে চাঁদা দেয় সদস্যভুক্ত 193 দেশ। তবে 2018-19 অর্থ বছরে সেই অর্থ পরিশোধ করেছে মাত্র 35 দেশ। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ সহিংসতায় উত্তাল স্পেনের কাতালুনিয়া। স্বাধীনতাকামী 12 নেতার মুক্তির দাবি, 9 নেতার সাজার বিরুদ্ধে শুক্রবার রাস্তায় 5 লাখের বেশি মানুষ নামে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে করে বিপাকে পড়ে পর্যটকরা। মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপো ছেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। শুক্রবার এ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। বলেছেন, ওভিডিও গুজম্যানকে আটকের পর ছেড়ে দেওয়ার কারণে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বৃহস্পতিবার এল চ্যাপোর ছেলে ওভিডিও গুজম্যানকে আটকের পরে কুলিয়াকান শহরে ব্যাপক তাণ্ডব চালায় তার অনুসারী চোরাকারবারীরা।
কিছুক্ষণ পরেই পর্দা উঠছে 8 দলের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ তৃতীয় আসরে সন্ধ্যা 7টায় এই গ্রুপের ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে। আসরের প্রতিটি দলে নিজেদের শিরোপার দাবিদার বলছে, যদিও ঢাকা আবাহনী লিমিটেড শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় আয়োজকরা সংকটে পড়েছে। ভারতের গোকুলাম কেরালা খেলা নিশ্চিত করলেও তারা আছে এএফসির ছাড়পত্রের অপেক্ষায়। Chittagong Abani, they have one target is to become champion, and inshallah we will become champion. যে আমরা শিরোপাটা আবার পুনরুদ্ধার করার জন্য, তারপরেও আমি আশা করি আগে আমাদের চোখ থাকবে সেমিফাইনালে। অন্যান্য টিমগুলো খুব আমি দেখেছি তাদের। ভারত বাংলা চলচ্চিত্র পুরস্কার 2019-এ 17টি ক্যাটাগরিতে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে কলকাতার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করা হয়। এবছর বাংলাদেশের অভিনেত্রী আনোয়ারা বেগম এবং কলকাতার অভিনেতা রঞ্জিত মল্লিককে দেয়া হবে আজীবন সম্মাননা। বাংলাদেশের সেরা ছবির তালিকায় আছে পাঠশালা, দহন, সুপারহিরো, দেবী ও নোলক। আর ভারত থেকে আছে এক যে ছিল রাজা, নগর কীর্তন, সোনার পাহাড়, ব্যোমকেশ গোত্র, মহালয়া। গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর এই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর উপর নির্মাণাধীন চলচ্চিত্রের শুটিং হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। 18 অক্টোবর কবিরপুর যান তথ্যমন্ত্রী। সরেজমিনে ফিল্ম সিটির নির্মাণ তদারকি শেষে তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে সরকার কাজ করছে। দর্শক, সব খবর চলছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, সব খবর দেখছেন। রোহিঙ্গা সংকট সমাধানে জার্মানির সহায়তা চায় বাংলাদেশ। শুক্রবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই দীর্ঘ 2 বছরের রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান তিনি। বলেন, বাংলাদেশের সাথে প্রত্যাবাসন ইস্যুতে সমঝোতা হলেও তার বাস্তবায়নে মিয়ানমার অনিচ্ছুক। প্রায় 2 বছর হয়ে গেল মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেবে এই প্রতিশ্রুতি দিয়েও পূরণ করছে না। জার্মান চ্যান্সেলরের প্রতি অনুরোধ, মিয়ানমারের উপর প্রত্যাবাসন ইস্যুতে চাপ প্রয়োগ করুন। ব্রেক্সিট ইস্যুতে বলবো, উন্নত অর্থনীতির দেশগুলোয় সংকট তৈরি হলে সেটা আমাদের উপর চাপ ফেলবে। সুতরাং দ্রুত এ বিষয়ে সমাধান দেখতে চাই। বিচার প্রশাসনে 10 জেলা জজ বা সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এই রদবদল এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়েছে 2টি মার্কেটের শতাধিক দোকান। ভস্মীভূত হয়েছে শীত মৌসুম সামনে রেখে মজুত করা কাপড়ের বিশাল ভাণ্ডার। ফায়ার সার্ভিসের 15টি গাড়ি 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুঁজি আর মালামাল হারিয়ে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। তলার মধ্যে আগুন, ওই দোতলার থেকে আগুন ছড়তে ছড়তে পুরো মার্কেট ছড়িয়ে গেছে। এরপরে ফায়ার সার্ভিস আসছে। এই এক সপ্তাহের ভিতরে 6 লাখ টাকা মাল স্টক করছে। আগের ছিল প্রায় 10 লাখ টাকা। গত বৃহস্পতিবার ঢুকেছে 2 লাখ টাকার মাল। সব শেষ। আমার 15-20 লাখ টাকার মতন শেষ। পুরো এখন একবার শেষ হয়ে গেলাম। মেশিন ছিল মানে হচ্ছে 10-15টা মতো মেশিন ছিল। 10-15টা মেশিন সব জ্বলে একদম হয়ে গেছে। আমরা প্রচুর মাল স্টক করেছিলাম, প্রায় 40 লাখ টাকা, 40 লাখ টাকার মাল আমার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত, মানে এগুলা ভাষা প্রকাশ করে বোঝানো যাবে না। রাতে 3:50 আগুন লাগার কথা না, ওই উঠে আমরা মাথায় রেখেছি। যদি ওই ধরনের কোনো সিমটম পাওয়া যায় আমরা অবশ্যই দেখব। দেশে জঙ্গি হামলার ঝুঁকির মাত্রা অত্যন্ত কম বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে জঙ্গিবাদ নির্মূলে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকায় 36 জন বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে 12টি কর্মশালা করবে গবেষণা সংস্থা সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। USAIDর অর্থায়নে সব কর্মশালার সহযোগিতা করবে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। টেররিস্ট রিক্রুটার যারা মোটিভেটেড, তারা অ্যাট্রাকটিভ লুক্রেটিভ প্যাকেজ দিচ্ছে এবং যার ভিতরে অ্যান্টিবডি কম, মতাদর্শিক জায়গায় যে খুবই দুর্বল এবং ফ্র্যাজাইল একেবারে
ডিসিশন নিতে পারছে না, মানসিকভাবে দুর্বল তরুণরাই নতুন করে রেডিকালাইজড হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কার্যালয় সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিএনপির উপজেলা কার্যালয় সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে বিএনপির কার্যালয় উচ্ছেদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মোটর শোভাযাত্রা বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই শোভাযাত্রা প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নবীন প্রবীণের সমন্বয় কমিটি হবে বলে আশা করেন। নোয়াখালীর হাতিয়ায় 16 বছর পরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আগের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ বর্তমান জেলা আওয়ামী লীগ। আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সানোফি বন্ধ বা বিক্রি করার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয় এবং বক্তারা দাবি করেন প্রতিষ্ঠানটি বন্ধ হলে প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী তাদের চাকরি হারাবে। সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ, চাকরি নিরাপত্তার দাবি সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে চাকরি করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বঞ্চনার শিকার হচ্ছেন। বক্তারা বলেন, স্বল্প বেতনের নির্দিষ্ট কর্মঘণ্টাহীন এই চাকরিতে বড় সমস্যায় যখন তখন চাকুরিচ্যুতি। চট্টগ্রামে ঠাকুরগাঁয়ে শুরু হলো 100 বছরের ঐতিহ্যবাহী ধামের গানের আসর। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মী আর কালী পুজো উপলক্ষে ধামের গানে মেতে উঠছে গ্রামগুলো। এখানে গান শুনতে প্রতি বছর আসি, আমাদের গ্রামবাসীও আসে। এই গ্রামে এসেছি এখানে ধামের গান শোনার জন্য। ছেলে হয়ে একটা মেয়ে সাজছে, কত সুন্দর লাগে। পরিবারে যেগুলো ঘটনা হয়ে থাকে সেগুলো আমরা প্রতি বছরে গান তৈরি করে গান করে যেটা টাকা দেয় সেটা টাকা আমাদের পোষায় না, আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। ধামের গানের পৃষ্ঠপোষকতা করার একটা চিন্তা রয়েছে, একটা পরিকল্পনা আছে এবং আমরা চাই এর মাধ্যমে ঠাকুরগাঁয় যে ঐতিহ্য রয়েছে সব কিছু যাতে বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছানো যায়। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং 737 মডেলে কারিগরি ত্রুটি ছিল তা আগেই জানতেন কর্তৃপক্ষ। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীদের কিছু গোপন তথ্য দিয়েছে বোয়িং, যার মধ্যে উল্লেখযোগ্য 2016 সালেই বিমানের ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন পাইলট এবং সংশ্লিষ্ট কর্মীরা। আর এমন তথ্য জানার পরই বড় ধরনের 2টি দুর্ঘটনার শিকার হয় 737 সিরিজের বিমান। নভেম্বরের মাঝামাঝি স্বাক্ষরিত হতে পারে চীন মার্কিন বাণিজ্য চুক্তি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, চিলিতে আসন্ন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির প্রথম শর্ত অনুযায়ী বার্ষিক $50 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য ক্রয়ে চীন সম্মত হয়েছে। চীনের সাথে খুব ইতিবাচক আলোচনা চলছে। আমার বিশ্বাস খুব সহজেই চুক্তিতে পৌঁছাতে পারবো আমরা। চীনের সম্মেলনে আমি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই উপস্থিত থাকব, তাই সেখানেই বৈঠক হতে পারে আমাদের। আর মাত্র 2 দিন পরে কানাডার জাতীয় নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। হাউস অব কমন্সের 338টি আসনের জন্য লড়ছেন 6টি দলের প্রার্থীরা।
সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের সরাতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে ফের অভিযান শুরু করবে তুরস্ক। শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই হুমকি দিয়েছেন, গণমাধ্যমকে জানিয়েছেন অপারেশন পিস স্প্রিংয়ে প্রাণ গেছে 750 কুর্দি যোদ্ধার। এদিকে 5 দিনের অভিযান স্থগিতকে স্বাগত জানালেও তুরস্কের আগ্রাসনকে সমর্থন করে না ট্রাম্প প্রশাসন। লেবাননে 72 ঘন্টার মধ্যে বিক্ষোভ দমনের আলটিমেটাম দিলেন প্রধানমন্ত্রী, অন্যথায় পদত্যাগ করবেন। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন সাদ আল হারিরি। রাজনৈতিক এলিটরা জনগণের সম্পদ লুট করছেন, এই অভিযোগে চলতি মাসের শুরু থেকেই উত্তাল মধ্যপ্রাচ্যের দেশটি। শুক্রবারও রাজধানী বৈরুত সহ বড় শহরগুলোর রাজপথে নামেন সাধারণ বিক্ষোভকারীরা। একে 2011 সালের আরব বসন্তের সাথে তুলনা করছেন খোদ প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর থেকেই স্বার্থন্বেষী একটি মহল বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। বিক্ষোভের ইতি টেনে সমাধানের জন্য 72 ঘন্টার সময় বেঁধে দিলাম। দুর্নীতি দমনের বিকল্প উপায় জানা থাকে সেসব প্রস্তাব করুন, নতুবা পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হব না। সিরিয়াতে রাতে ইভেন্টাস আতিথ্য দেবে বোলোগনাকে এবং বাংলাদেশ সময় রাত 1:45টায় ম্যাচটি শুরু হবে। এবারের লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে ইভেন্টাস। 7 ম্যাচে 6 জয় 1 ড্রতে 19 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মারিজিও সারি শিষ্যরা। অপরদিকে 2 জয় 3 হার এবং 2 ড্রতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 11 নম্বরে অবস্থান করছে বোলোগনা। নিজেদের মুখোমুখি 42 লড়াইয়ে 31 বার জিতেছে রোনালদো হিগুয়েনরা। রাজনীতিতে পা রাখলেন অভিনেতা সালমান খানের দেহরক্ষী বিশ্বস্ত বন্ধু শেরা ওরফে গুরমিত সিং। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেই শিবসেনায় যোগ দিলেন তিনি। আগামী 21 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, তার আগে শুক্রবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং দলের শাখা সংগঠন যুবসেনার সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে মুম্বাইয়ে শিবসেনায় যোগদান করেন শেরা। সব খবর চলছে, ছোট্ট আরো একটা বিরতি দিচ্ছে, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আমার মতের সাথে মিল হচ্ছে না বলেই আপনার বক্তব্য আমি গ্রহণ করব না, সেটা সঠিক হলেও আমি গ্রহণ করব না, এই বিষয়টি কিন্তু ঠিক নয় এবং এটা কখনোই গণতন্ত্রের জন্য সহায়ক না। কাজেই গঠনমূলক সমালোচনা গ্রহণ করার মতন মন মানসিকতা আমাদেরকে অবশ্যই গড়ে তুলতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গণ অবস্থান কর্মসূচি থেকে দাবি পূরণের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, এর আগে এমপিও ভুক্তির জন্য রাজপথে 33 বার আন্দোলন করেছেন তারা। বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি পূরণ করেনি সরকার। আমরা মানুষ গড়ার কারিগর, আমরা রাজপথে আসি নাই, আমরা সরকারের বিপক্ষ না। আমরা চাই আমাদের স্বীকৃতপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে আমাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া। বারবার কথা দিচ্ছে কিন্তু কথা রাখছেন না। একটাই দাবি, আমাদের একাডেমি স্বীকৃতিভুক্ত সকল প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত। পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ সহ 5 দফা দাবি আদায়। নওগাঁয় সমাবেশ করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDACB'র নেতারা। দুপুরে জেলা পরিষদ হল রুমে এই সমাবেশের আয়োজন করা হয়। সময় বক্তারা 10ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন, শূন্য পদে নিয়োগ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। গাজীপুরের টঙ্গীতে ককটেল বোমা সহ খায়রুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকার 2 নম্বর ব্লক থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এরশাদনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে 2টি তাজা ককটেল সহ আটক হয় খায়রুল। নিজে নির্বাচিত হলেও গত সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বরিশালে পার্টির জেলা সম্মেলনে তিনি নিজেকে সাক্ষী হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদ আর উপজেলা নির্বাচনেও ভোট দিতে পারেনি কেউ। উন্নয়নের সাথে যেই লুটপাট আর দুর্নীতি চলছে তাতে দেশের মানুষ উন্নয়নের ফল পাচ্ছে না বলেও মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে না, ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলায় পারে না। তাহলে শেখ হাসিনা আপনি আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, ঘেরাও করেছি,
নাটোরের লালপুরে নদীর পাড় ভেঙে 2 শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে উপজেলার বাহাদীপুর চরে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে দুপুরে কাশবন কাটতে যায় 20 জন শ্রমিকের একটি দল। নদীর পাড় ভেঙে 2 জন নিখোঁজ হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসলেও অন্ধকার ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ভেস্তে যায়। নিখোঁজের 24 দিন পরে বাউল শিল্পী সুফাস রোজারিওকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার হরিনারায়ণপুর শ্মশান থেকে তাকে উদ্ধার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে নাটোর জেলা পুলিশ সুপার জানিয়েছেন 5 অক্টোবর স্বজনদের লিখিত অভিযোগের প্রেক্ষিতেই অভিযানের নামে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কুষ্টিয়ার হরিনারায়ণপুর শ্মশান থেকে তাকে উদ্ধার করা হয়। সুভাষ নিজ ইচ্ছায় নিখোঁজ ছিল বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে 3 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোরে সুগন্ধা নদীতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে 5000 মিটার কারেন্ট জাল এবং 1 মণ মা ইলিশ সহ 3 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট 1 জেলেকে 1 বছর এবং অপর 2 জেলেকে 1 মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। প্রকৃতিতে এখন শীতের হাতছানি, বাজারেও বাড়ছে শীতের সবজি সরবরাহ। পর্যাপ্ত সরবরাহ থাকলেও নতুন আসা এসব সবজির দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে। সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকায় বাড়তি মাছের দামও, তবে মুরগির দাম কম থাকায় স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গ্রাহকের মানে ক্রয় ক্ষমতার ভিতরে এখন আসে নাই, হিসাব অনেক বেশি। প্রত্যেকটা তরকারি আপনার সবজি আপনার 80, 100 এরকম। শীতকালীন সবজি এখনো ঠিক মতো আসে না, খুব অল্প অল্প আসছে, কিন্তু দাম একটু বেশি। যশোর, রাজশাহী, দিনাজপুরের দিকের ফুল, সিম, পাতাকপি এগুলো ওই দিকের সবজির দাম কমতে আছে। ফুলকপি 50 টাকা 40 টাকা, বাঁধাকপি 30 টাকা 40 টাকা, বাংলা কপি 20 টাকা 25 টাকা, পেঁপে 20 টাকা, ভেন্ডি কেজি 50 টাকা 40 টাকা। সে অনেকটু বেশি, যেমন চিংড়ি মাছ নিলাম বললো 280 টাকা করে, ওদিকে রূপচাঁদা বলতেছে 500 টাকা, যে রূপচাঁদা আগে ছিল 700 টাকা, এখন বলতেছে 500 টাকা। নীলফামারীতে কৃষকরা ব্যস্ত আগাম আমনের ধান ঘরে তুলতে, তবে ফলন ভালো হলেও দাম নিয়ে রয়েছে দুশ্চিন্তা। কারণ তাদের দাবি ভালো মূল্য না পাওয়ায় উৎপাদন খরচই উঠছে না, গুনতে হচ্ছে লোকসান। এবছর জেলায় আগাম আমনের আবাদ হয়েছে 14,278 হেক্টর জমিতে। কিন্তু ধান তুলি লেবারের যে দাম তাতে খুশি নাই। ঘরে তুলিয়ে দেখা যায় যে ফসলে কোনো লাভ নাই, দেখা যায় যে লস। আর ধানের কোনো লাভজনক আশা নাই বা পাচ্ছি না। এই আমন ধান ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেনি বিধায় স্থানীয় বাজারে আমাদের চাষিরা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি একটু কম পাচ্ছে। বৃষ্টির পানি নগরবাসীর কাছে দুর্ভোগ মনে হলো। ভূপৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহার করে দারুণ সুফল পেয়েছে জাপান সহ অনেক দেশ। তাই ন্যাশনাল বিল্ডিং কোডে রেইন ওয়াটার হারভেস্টিং এর মতো পদ্ধতি বাধ্যতামূলক করতে চায় সরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধ পানির অভাব পূরণের ক্ষেত্রে এই প্রযুক্তি হতে পারে টেকসই সমাধান। 100 মিলিমিটার বৃষ্টির রান অফ ওয়াটারের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ মাস্টার প্ল্যানের বড় কোনো প্রকল্প ওভাবে বাস্তবায়িত না হওয়ার কারণেও আমাদের দিন দিন এই শহরের জল নিষ্কাশনের সক্ষমতা হারিয়ে যাচ্ছে। 25 মিলিমিটার পার আওয়ারের বেশি যদি হয়, সেক্ষেত্রে আমাদের ওইভাবে ডিজাইন করা নাই যে আমরা পুরো পানিটা করে দিব। এক্সট্র্যাক্ট করে সেটাকে প্রসেস করতে যে পরিমাণ ইউনিট কস্ট হয়, তার চেয়ে রেইন ওয়াটারের মূল্য অনেক। অব্যাহত দখল আর দূষণে অনেক আগেই সৌন্দর্য হারিয়েছে সিরাজগঞ্জে কবিগুরুর আমাদের ছোট নদী খ্যাত খনকারের জলা। মৃতপ্রায় জলাটিতে প্রবাহ ফেরাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে স্থানীয় প্রশাসন, তবে প্রভাবশালীদের বাধার মুখে সেই অভিযান ব্যাহত হচ্ছে। রবীন্দ্রনাথের ছোট নদী কবিতাটি পড়ে আমরা এই নদী দেখতে এসে দেখি এই নদীর ময়লা আবর্জনায় ভরপুর। কাশবন দুই ধারে ছিল, কিন্তু এখন আসলে এই পরিবেশটা নেই। এখান দিয়ে হেঁটে যাওয়াই মানে দুর্বিষহ। কম নৌকা এখানে থাকছে, এপার ওপার দুই পারই নৌকা দড়ন থাকছে। এই নদী তো তখন অনেক সুন্দর ছিল, এখন আস্তে আস্তে বরিয়া যায় নদী একবারে বন্ধ হয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসন এবং পৌরসভা যৌথভাবে আমরা এই দখল মুক্ত করি এবং এই নদীটাকে আসলে সচল করার চেষ্টা করছি। ব্রিজ 3টি নির্মিত হলে পানির প্রবাহ খুবই সচল হবে।
মাদারীপুরের রাজুইরে কুমার নদীতে হয়ে গেল ভেলা বাইচ প্রতিযোগিতা। অভিনব এই প্রতিযোগিতায় উপভোগে ভিড় জমান শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। সাইবেরিয়ায় একটি স্বর্ণ খনি ধসে অন্তত 13 শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রুশ গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণেই ধসে পড়ে খনির পাশের স্তূপ করে রাখা বর্জ্য। এর নিচেই চাপা পড়ে প্রাণ হারায় 13 শ্রমিক। ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে মেক্সিকোর পুবলা রাজ্যে। শুক্রবার বিমান থেকে তোলা সেই অগ্ন্যুৎপাতের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে প্রায় 18,000 ফুট উপর পর্যন্ত এর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এছাড়া 1 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে ছাই। যা দক্ষিণ আমেরিকার মধ্যে 5ম ভয়াবহ আগ্নেয়গিরি হিসেবে উল্লেখ করা হচ্ছে। টাইফুন হাগিবিসের তাণ্ডবে বিধ্বস্ত জাপানে হচ্ছে ভারী বৃষ্টিপাত। শনিবার 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে প্রলয়ঙ্কারী টাইফুনে প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে 24,000-এর বেশি ঘরবাড়ি স্থাপনা। ফরম্যাট থেকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে সরিয়ে দেওয়ার পরে পিসিবি টুইটার পেজে একটি ভিডিও পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং যে ভিডিওতে দেখা যাচ্ছে প্রস্তুতি শিবিরে আনন্দে নাচছে পাকিস্তানি ক্রিকেটাররা এবং দেখে মনে হচ্ছিল সরফরাজকে বরখাস্ত করার খবর শুনে খুশিতে নাচছে পাকিস্তানের এই ক্রিকেটাররা। যদিও এটি 1 বছর আগের ভিডিও, তবুও তার জন্য দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। লা লিগায় রাত 8টায় অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথ্য দেবে ভ্যালেন্সিয়াকে। নিজেদের মুখোমুখি 56 লড়াইয়ে স্বাগতিকদের জয় 20টিতে। অপরদিকে টেবিলের 8-এ থাকা ভ্যালেন্সিয়ার জয় 20 ম্যাচে ড্র হয়েছে 16টি ম্যাচ। আজ জিতলে 3-এ ওঠার সম্ভাবনা থাকবে স্বাগতিকদের। দিকে রাত 1টায় মায়োর্কা আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। 5 জয় 3 ড্র এবং বিনা হারে টেবিলের শীর্ষে রয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। অপরদিকে 2 জয় 1 ড্র এবং 5 হারে টেবিলের তলানিতে মায়োর্কা। নিজেদের সাম্প্রতিক লড়াইয়ে 5-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ভিসেন্ট মোরেনোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগের খবরে রাত 8:30টায় ক্রিস্টাল প্যালেস আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসনের অধীনে দারুণ ফর্মে রয়েছে প্যালেস। টানা 2 জয় প্যালেস রয়েছে টেবিলের 6ষ্ঠ স্থানে। গাড়ি দুর্ঘটনায় পড়া সার্জিও অ্যাগুয়েরো ভালো আছেন, তিনি ম্যাচে নামতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে গার্দিওলা। 8 ম্যাচে সিটির পয়েন্ট 16, সমান ম্যাচে প্যালেসের সংগ্রহ 14। এদিকে নিজেদের 9ম ম্যাচে রাত 8টায় চেলসির মাঠে খেলতে নামছে নিউক্যাসল। 4 জয় 2 ড্র 2 হারে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। অপরদিকে 8 ম্যাচে 4 হারে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দিকে অবস্থান নিউক্যাসলের। মুখোমুখি 140 দেখায় 59 বার জয় পেয়েছে চেলসি। অপরদিকে 46 বার জয় পেয়েছে স্বাগতিকরা। এদিকে রাতে আরেক ম্যাচে টটেনহ্যাম আতিথ্য দেবে টেবিলের একদম শেষে অবস্থান করা ওয়াটফোর্ডকে। 2 দলের 27 লড়াইয়ে স্বাগতিকদের জয় 21 ম্যাচে। অপরদিকে সফরকারীদের জয় মাত্র 6 ম্যাচে। বাংলাদেশ সময় রাত 8টায় এই ম্যাচটি শুরু হবে। আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2019 থেকে 21 এই মেয়াদের চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ভোট কারচুপি ঠেকাতে এবার প্রকাশ্যে ভোট গণনা হবে, ভেতরে ক্যামেরাও থাকবে। কি হচ্ছে তা বাইরে থেকে সবাই দেখতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, অনেকেই ভয় পাচ্ছে শিল্পী সমিতি নির্বাচনে ভোট কারচুপি হতে পারে, তাই স্বচ্ছতা বজায় রাখতে শতভাগ চেষ্টা করছেন তারা। নিজ দলের এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে গেলেন কলকাতার চিত্রনাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে
কলকাতার ফুলবাগান থানার পুলিশ। কলকাতায় নাট্য ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সুনাম রয়েছে তার। এছাড়া অধ্যাপনাও করেন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে নিন্দার ঝড়। সুদীপ্ত নাকি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগটি স্বীকার করেছেন। সব খবরের আয়োজন ছিল আজকে এই পর্যন্তই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, facebook/jamuna television, youtube/jamuna tvbd। সবাইকে অনেক ধন্যবাদ এই 1 ঘন্টা সাথে থাকার জন্য।